দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুজহাত রাহনুমা। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এরপরই গোলাগুলির এই ঘটনা ঘটে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি চৌকি লক্ষ্য করে গুলি চালায়। জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। তবে পাল্টাপাল্টি এই হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত দুদেশের সেনারাই সতর্ক অবস্থানে রয়েছে। এর মধ্যে কাশ্মীর পরিদর্শনে যাচ্ছেন ভারতের সেনাপ্রধান। এছাড়া পাকিস্তান ও ভারতের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে দুদেশকেই সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএসের দুর্নীতি ও পদত্যাগের বিষয়ে তদন্তের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। একথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব রেজাউল মাকসুদ জাহিদি। তার মন্ত্রণালয়ের উপদেষ্টা সজীব ভুঁইয়ার পিতার ঠিকাদারি লাইসেন্স নেবার বিষয়টিও জানা নেই সচিবের। সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আরও জানান, মশা নিধন ও পরিচ্ছন্নতায় ঢাকা দক্ষিণ সিটির 10টি এলাকায় 10টি অভিযান পরিচালনা করা হবে। উপদেষ্টা মহোদয়ের বাবাকে এরকম ঠিকাদারি লাইসেন্স দেওয়ার কারণে কি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সম্মান ক্ষুণ্ণ হয়েছে কিনা এবং সেই নির্বাহী প্রকৌশলীর ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? এই বিষয়টি আমি সঠিক জানি না, তবে এটা জেনে আমরা প্রয়োজনীয় যে উদ্যোগ সেটা আমরা গ্রহণ করব। আরেকজন মন্ত্রী উপদেষ্টা মহোদয়ের এপিএসের পদত্যাগের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এই বিষয়ে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে আপনি কি বলেন? এই ক্ষেত্রে অলরেডি আপনারা জানেন যে আমাদের যিনি কর্মরত ছিলেন তিনি স্বেচ্ছায় তার পদ থেকে চলে গিয়েছেন এবং সেটা মন্ত্রণালয় থেকে সেই চিঠি ইস্যু করা হয়েছে। সাতক্ষীরা থেকে রংপুরে পাঠানোর সময় ৯০০ কেজি অপরিপক্ক কেমিক্যাল মিশ্রিত গোবিন্দভোগ আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে শহরের বাঁকাল হাইস্কুল মোড়ে একটি পরিবহন থেকে এসব আম জব্দ করা হয়। শ্যামনগর থেকে দুটি পরিবহনযোগে অপরিপক্ক আম রংপুরে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত শহরতলির বাঁকাল হাইস্কুল মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় ৪৫ ক্যারেটে থাকা ৯০০ কেজি আম জব্দ করা হয়। আটক করা হয় আব্দুল্লাহ গাজী নামে এক ব্যবসায়ীকে। পরে রোলার দিয়ে সেসব আম বিনষ্ট করা হয়। ব্যক্তি তাকে সে স্বীকার করেছে যে আমটা আসলে সে নিজে হাতে স্প্রে করে আমগুলো পাকিয়েছে এবং সে এটা অসৎ উপায়ে অর্থ উপার্জনের জন্য এটা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তো আমরা এখানে অভিযান পরিচালনা করেছি এবং এখানে মোট আপনারা দেখেছেন যে ৪৫ ক্যারেট আম আমরা এখানে জব্দ করেছি। মৌসুমের শুরুতেই খরার কবলে হবিগঞ্জের অন্তত ২৪টি চা বাগান। সময়মতো বৃষ্টি না হওয়ায় আশঙ্কাজনক হারে কমেছে চা পাতার উৎপাদন। ফলে লোকসানের শঙ্কা করছে বাগান কর্তৃপক্ষ। দেশে অধিকাংশ চা বাগানই বৃষ্টির উপর নির্ভরশীল। বৃষ্টির হেরফের হলেই এর বিরূপ প্রভাব পড়ে চায়ের উৎপাদনে। চা উৎপাদনের ভরা মৌসুম ধরা হয় জুন থেকে নভেম্বর পর্যন্ত। তার আগে বর্তমানে চা বাগান জুড়ে গাছে গাছে নতুন কুঁড়ি আসতে শুরু করেছে, কিন্তু সাম্প্রতিক অনাবৃষ্টিতে ঝলসে যাচ্ছে পাতা। ফলে মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে উৎপাদন নিয়ে শঙ্কা। তাপমাত্রা বেশির কারণে আমরা এবার পাতি অনেক কম 2 কেজি 1 কেজি 3 কেজির উপরে আর আমরা উঠাইতে পারতেছি। গতবার যে ছিল 4 কেজি 5 কেজি 8 কেজিও ছিল, কিন্তু এবারে যে ওয়েদার যে একটা সমস্যা দিয়েছে আমাদের বাগানে অনেক ক্ষতি হয়ে গেছে। বিকল্প হিসেবে নিম্নাঞ্চল থেকে পানি সংগ্রহ করে কৃত্রিমভাবে সেচ দিয়ে যাচ্ছেন শ্রমিকরা। তারা জানান, গত বছর মার্চ মাসে প্রতিদিন জন প্রতি 8 থেকে 10 কেজি চা পাতা তুলতে পারলেও এবছর তা নেমেছে 2 থেকে 3 কেজিতে। 2 কেজি 1 কেজি 3 কেজি এইভাবে দিতে কি করব? অনাবৃষ্টির কারণে চা উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান বাগান মালিকরা। বৃষ্টি না হওয়ার কারণে প্রায়
30 থেকে 25 থেকে 30% ছাড়া প্রায় বান্ড হয়ে যাচ্ছে। তো এখন এটা ক্ষতি পুষে ওঠা, বৃষ্টি না হলে এটা কিন্তু আরও বাড়বে। জরির পর থেকে আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই এই লাস্ট 6 মান্থ, যার কারণে প্রচণ্ড খরা, গাছ মরে যাচ্ছে, প্রোডাকশনও আপনার গত বছর চেয়ে কম। গেল বছর খরা ও শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে লক্ষ্যমাত্রার চেয়ে 27 লাখ কেজি চা পাতা উৎপাদন কম হয়েছে। আর এবছর অনাবৃষ্টির কারণে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তাকক্ষ। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। ব্যতিক্রমী ঔষধি উদ্ভিদের জিন ব্যাংক গড়ে উঠেছে রাজবাড়ীর বালিয়াকান্দিতে। এই জিন ব্যাংকের প্রতিষ্ঠাতার দাবি, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বিলুপ্ত হওয়া অনেক গাছের সংগ্রহশালা রয়েছে এখানে। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরের ছোট্ট এই গ্রামের নাম শান্তি মিশন। এই গ্রামে ঢুকতেই চোখে পড়বে প্রায় 50 একর জমিতে গড়ে তোলা ঔষধি গাছের এক বিশাল জিঙ্ক ব্যাংক। কোনো ধরনের কেমিক্যাল বা ফার্টিলাইজার ছাড়াই শতভাগ অর্গানিক ঔষধি গাছের বাগান এটি। প্রাকৃতিক জিঙ্ক ব্যাংকটি শুধু বাংলাদেশেই নয়, ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র জিন ব্যাংক বলে দাবি বাগান মালিকের। তবে এই জিন ব্যাংকটা একমাত্র জিন ব্যাংক যেখানে ঔষধি উদ্ভিদের উপরে গবেষণা হচ্ছে এবং এখান থেকে এর জাত উৎপাদন করা হচ্ছে নতুন নতুন, এবং সেগুলো বিভিন্ন এলাকায় ছড়াই দেওয়া হচ্ছে যাতে করে মানুষ এই ওষুধের কাঁচামাল পায়। এবং এই টোটাল বাগানটাই হচ্ছে অর্গানিক বাগান। ডক্টর হাকিমের এই বাগানে আছে রাজমহুয়া, কর্পূর, পানপরাগ, অর্জুন, রক্তপলাশ, ক্ষীর, খেজুর, ননি, আপং, রোজেলা, নিম, নিশিন্দা, লজ্জাবতী সহ পৃথিবীর অনেক বিলুপ্ত ও বিরল প্রজাতির 704 প্রজাতির উদ্ভিদ। রাজবাড়ী বা বাংলাদেশের মধ্যে দুষ্প্রাপ্য একটা ঔষধি বাগান। অনেক প্রকার অর্গানিক ওষুধ তৈরি করা হচ্ছে এবং তা বাজারজাত করা হচ্ছে। পাশাপাশি এই বাগানের যে মালিক, তিনি একজন ডাক্তার, তিনি এই ওষুধ দিয়েই রাজবাড়ী জেলা বা অন্যান্য জেলা থেকে যারা রোগী আসে তাদের সেবা দিয়ে থাকে। এসব ঔষধি গাছ থেকে তৈরি প্রসাধনী সামগ্রী ও ফাংশনাল ফুড রপ্তানি হচ্ছে সৌদি আরব, মিশর, জাপান, কোরিয়া ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে। 156টা প্রোডাক্ট, যতগুলো প্রোডাক্ট তৈরি করা হয় আমাদের এখানে সবগুলোই অর্গানিক, এবং যে প্রোডাক্টগুলো তৈরি করা হয় সব কাঁচামাল আমাদের এখান থেকে উৎপাদন করা হয়, আমাদের এখানে প্যাকেটজাত করা হয় এবং আমাদের এখান থেকে বিক্রয় করা হয়। কোনো ক্ষতিকারক কোনো কেমিক্যাল বা রাসায়নিক কৃত্রিম রং কোনো কিছু ইউজ করা হয় না বা সুগন্ধ ইউজ করানো হয় না। যে ঔষধি গাছগুলি সচরাচর পাওয়া যায় না, এইগুলি সব ওনার এই জায়গায় পাওয়া যায়। অতএব ওনার এই জায়গা থেকে মানুষ সর্বক্ষণ উপকৃত হচ্ছে। ডক্টর আব্দুল হাকিম 1982 সালে মাত্র 2 একর 16% জমির উপর ঔষধি গাছের বাগান গড়ে তোলেন। দিন দিন বাড়ছে বাগানের পরিধি, জনপ্রিয় হচ্ছে দেশ বিদেশেও। দীপ্ত, বার্তাকক্ষ। দেশের শীর্ষস্থানীয় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান KSRM অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস বেস্ট আন্ডার গ্র্যাজুয়েট থিসিস 2023-24 পাচ্ছেন 3 জন মেধাবী ও তরুণ ভবিষ্যৎ স্থপতি। আগামী রবিবার বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ IAB সেন্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। আয়োজকরা জানান, ষষ্ঠবারের মতো এ পুরস্কার দেওয়া হচ্ছে। এবার দেশের 15টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট 44টি থিসিস প্রকল্প জমা পড়ে। এগুলো থেকে বিজয়ী 3টিকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে 1 লাখ টাকার চেক, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে 75,000 ও 50,000 টাকার চেক। এছাড়া থাকছে প্রত্যেক বিজয়ীর জন্য সম্মাননা স্মারক। আবারও আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলায় গাজায় একই পরিবারের 12 সদস্য নিহত হয়েছেন। শুক্রবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
সংবাদ মাধ্যমটি বলছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজায় ৬০ জনেরও বেশি লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং শুক্রবার ভোরেও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এতে করে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১,৩৫৫ জনে দাঁড়িয়েছে। সিলেটে জিম্বাবুয়ের কাছে প্রথম টেস্টে নাস্তানাবুদ বাংলাদেশ। এজন্য টিম ম্যানেজমেন্টের গাফিলতির পাশাপাশি খেলোয়াড়দের মানসিকতার সমালোচনা করলেন ক্রিকেট সংশ্লিষ্টরা। তাদের মতে, ভালো ক্রিকেট খেলতে হলে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প কিছুই নেই। ঘরে মাঠে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। বোলিংয়ে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখলেও ব্যাটিংয়ে একেবারে হতশ্রী অবস্থা। এমন হারে ক্রিকেট ভক্তরা বলছেন দলের মধ্যে সমন্বয়হীনতার কথা। লেকিংস আছে, এই লেকিংসগুলো আগে আইডেন্টিফাই করে তাদের ওই অনুযায়ী কাজ করে দেন বিষয়টা সলিউশনে আসা। টিমে একটা গুছানোর যে দায়িত্ব আছে না, ওদের দায়িত্ব ঠিক মতন হইতেছে না, ঠিক মতন পালন করতেছে না। বাংলাদেশ দলে বর্তমানে একাধিক তরুণ ক্রিকেটার সুযোগ পেলেও পারছেন না নিজেকে মেলে ধরতে। বর্তমান বেহাল দশার জন্য বিসিবিকে দুষলেন ক্রিকেট সংশ্লিষ্টরা। আন্ডার 14-16 তারা কিভাবে খেলবে? ইট ইজ নট এ ম্যাজিক কে আপনি রাতোরাত ওয়ানডে খেলে গিয়ে টেস্টে পারফর্ম করবেন। মিনিমাম যেগুলো পলিসি, যে ছোট ছোট যেগুলো বা বড় বড় গর্ত তাড়াতাড়ি ফিল আপ করতে হবে। আদারওয়াইজ আপনি যখন নিচে নেমে যাবেন একবার, আপনি একদম ওই উপরে আসতে তখন আপনাকে ওই গর্তকে ভরার জন্য ডবল মাটি লাগবে। পারফরমেন্সের দায় প্লেয়ারদের নিতে হবেই বলে মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। কিভাবে উত্তরণ করা যায় সেই চেষ্টা করা, এইটা কোনো কোচ কোনো ব্যাটসম্যানকে কোনো বোলারকে করে দিতে পারবে না। এটা ব্যাটসম্যান বোলারকে নিজের সহযোগে করতে হবে। প্রয়োজনে কোচ বা এক্সপার্ট যারা আছে তাদের কাছ থেকে সহযোগিতা নেবে, টিপস নেবে, কীভাবে করলে পরে এইটা আমি আরেকটু ডেভেলপ করতে পারি এবং রিস্ক মুক্ত মানে ঝুঁকিমুক্তভাবে খেলতে পারি সেই জায়গাটা। চট্টগ্রামে আগামী ২৮ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।